কিন্তু জিপি এর ক্যালকুলেশন ভিডিওটা দেখোনি? স্যার জি বুঝতেছি না স্যার স্যার, দেখছি, কিন্তু এটা একটু মানে বুঝতে প্রবলেম হয়েছে। আরেকবার যদি একটু স্যার বুঝাই দিতেন তাহলে আমাদের ভালো হইতো করতে আর কি। সেই জন্য মেইলটা করছিল মোটামুটি, মানে এই জন্যই মেইলটা করছিল। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে রিমার্কের ওই জায়গায় আছে না স্যার, হ্যাঁ ওইটা বুঝি নাই। এই যে এইখানে যে রিমার্কটা আসবে, জি স্যার, ওই জায়গায় যে ফর্মুলাটা হবে সেটা বুঝি না। আচ্ছা জি স্যার ওটা সবারই কনকেটিনেট প্রবলেম, আচ্ছা, মানে আমি মোটামুটি ওভারঅল অনেকেরই প্রবলেমটা প্রবলেম আবার আছে, এই কারণে বলছিলাম। ক্যালকুলেশনটা আর কি ধরতে পারি না আর কি, এটাই আচ্ছা হচ্ছে এখানে আমি আবার কথা। এক্সপ্লেন করতেছি, ঠিক আছে? এখানে দেখো যে তোমাদের সিএসসি যে ফার্স্ট সেমিস্টারে যে কোর্সগুলো আছে, আমি এখানে কোর্সগুলো নিছি, 10টা কোর্স আছে টোটাল। সেখানে পাশে কোর্স কোডগুলো দেয়া আছে, পাশে তোমার তারপরে আছে হচ্ছে কোর্স টাইটেল, ঠিক আছে? এবং এখানে ক্রেডিট আওয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এটা কিন্তু তোমাদের একটা বই দেওয়া হয়েছিল, সেই বই অনুযায়ী তোমাদের যে সম্ভবত টোটাল ক্রেডিট আওয়ার কত 20.25, ঠিক আছে? 20.25 ক্রেডিট আওয়ার ফার্স্ট ইয়ারে এটা কমপ্লিট করতে হয়। এখন ফার্স্ট ইয়ারে মার্কস এই ক্রেডিট আওয়ার বসানোর পরে এই পর্যন্ত তো ফিক্সড, এগুলো সবই স্ট্যাটিক ভ্যালু, ঠিক আছে? এখন এইখানে যখন একটা ক্রেডিটে তুমি 45 পাবা, তখন তার উপর বেস করে এখানে আমরা লেটার গ্রেড করতেছি। লেটার গ্রেডের এই কোডিং গুলো তো বুঝছো না? এটা বুঝোনি? জি স্যার জি স্যার বুঝছি। বুঝছি। আচ্ছা, লেটার গ্রেড যদি বোঝো তাহলে এখানে কিন্তু একটা যদি তোমার লেটার গ্রেড করা হয়, বাকিগুলো কিন্তু করার বাকি প্রত্যেকটা কোড তোমাকে লিখতে হবে না। দেখো আমি আরেকটা শর্টকাট দেখাচ্ছি। তোমার যদি এই কোডটা ঠিক থাকে, জাস্ট তুমি এখানে ডবল ক্লিক করলে বাকিগুলো চলে আসবে। কথা বুঝতে পারছো কিনা? তোমাকে ইন্ডিভিজুয়াল স্যার প্রত্যেকটা কোড সব করতে কটা হবে না। একসাথে রিমুভ কেমনে করে? বুঝি নাই। রিমুভ এটা সিলেক্ট করে স্যার ডিলিট, সব কটা ডিলিট চাপো। ডিলিট, হ্যাঁ ডিলিট কি? হ্যাঁ, ডিলিট কি চাপো। মনে আচ্ছা করো আমি যে যে সেলের ডাটা আমি ডিলিট করতে চাই, নিচের গুলো আমি সব ডিলিট করে দিলাম, ঠিক আছে? সিলেক্ট করলাম, তারপরে ডিলিট কি চাপলেই ভ্যালুগুলো ডিলিট হয়ে গেল। এখন আমার ধরো সি নাম্বারে যে কোডটা আছে এটা তোমাদেরকে লিখতে হবে। ফাইলটা আমি দেখাচ্ছি আবার। এখানে এখানে তোমার কোডটা লিখতে হবে লেটার গ্রেডের। এখানে তুমি যদি এই 45 এর জন্য যে গ্রেডটা ইকুয়াল টু দিলে যে কোডটা আমি বলছিলাম যে ইফ কন্ডিশনে, সেটা যদি তোমার লেখা হয়, এখানে যদি প্রথম কোডটা যদি তোমার এক্স্যাক্টলি ঠিক থাকে, দ্যাট মিন্স 79.5, এভাবে ইফ কন্ডিশন গুলো যদি ঠিক থাকে এবং এখানে ব্র্যাকেট গুলো টোটাল কমপ্লিট হয় এবং ফুল যে তোমাদের জিপিএ যে বইটা দিছিল সেই বইতে লেখা আছে ওই অনুযায়ী তোমাদের টোটাল কোডটা যদি এখানে লেখা হয়ে থাকে, তাহলে প্রথম যে সেলটা আছে এই সেলে তোমার সি গ্রেড আসবে, ঠিক আছে? বাকি যে নিচের 9টা কোর্স আছে তার জন্য তোমাকে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে না। তুমি এখানে দেখো আমার মাউসের একটা বড় প্লাস চিহ্ন আছে না, দেখতে পাচ্ছ? জি স্যার। এখন যখন আমি এই কোনায় নিয়ে যাচ্ছি, যে এই কার্সরের এই যে এখানে একটা দেখো নীল কালারের একটা আছে, আমি দেখাচ্ছি আরো। এইখানে যখন আমি কার্সরটা নিচ্ছি, দেখো ভ্যালু আবার ছোট হয়ে যাচ্ছে। এখানে একটু খেয়াল করো, এখানে যখন আমি কার্সরটা এই অন্য জায়গায় নিলে কিন্তু ফাইলের কার্সরের সিম্বল একরকম, যখন আমি এই ঘরের ডান দিকের কোনায় নিচ্ছি তখন কিন্তু একটা প্লাস চিহ্ন আসে, খেয়াল করছো? জি স্যার। এখন এই প্লাস চিহ্নটায় তুমি ডবল ক্লিক করলেও হবে, অথবা তুমি প্লাস চিহ্নটাকে সিলেক্ট করে জাস্ট লেফট মাউসের লেফট বাটন চাপে ধরে নিচের দিকে টান দাও, তাহলে তোমার মানে এই সির যে কোডটা আছে, সির যে গ্রেডিংটা আছে, বাদ বাকি গ্রেডিং গুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। সিমিলারলি তোমার যদি পরবর্তীতে দেখো এখানকার যে জিপি ক্যালকুলেশনটা, গ্রেড পয়েন্টটা ক্যালকুলেশনটা, এটাও সিমিলারলি এই মার্কসের উপর কলামের উপর ভিত্তি করে কিন্তু এই সেলের উপর ভিত্তি করে আসছে। এটাকে বলে হচ্ছে একটা সেল। এটা কত E3, তাই না? এটা হচ্ছে E3। দেখো E3 এর উপর ভিত্তি করেই কিন্তু সবগুলো আমার পয়েন্ট ক্যালকুলেশন করছি। তো এইটা যদি তোমার ক্যালকুলেশনটা ঠিক থাকে, যদি টোটাল ফর্মুলাটা যদি এখানকার ঠিক থাকে, তাহলে তোমার গ্রেড পয়েন্ট আসবে 2.25। সিমিলারলি এখানে যে প্লাস চিহ্ন আছে
এইখানে যদি মাউসটা নিয়ে ডবল ক্লিক করো তাহলে বাকি গ্রেড গুলো চলে আসলো। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। ঠিক আছে, এখন আসো আমার লেটার গ্রেড আসলো, গ্রেড পয়েন্ট আসলো, আমার এখন জিপিএ ক্যালকুলেশন করতে হবে। জিপিএ ক্যালকুলেশনের ফর্মুলাটা কি দেখো, আমি একটু ওয়ার্ডে যাই। ঠিক আছে, এইখানে দেখো আমি ক্যালকুলেশনটা ইকুয়াল টু G3, তার মানে G3 স্টার N3, G3 স্টার N3 মানে হচ্ছে এইটা তোমার হচ্ছে G3, সরি এইটা হচ্ছে G3, দেখো এটা G3 ইনটু তোমার এখানে ক্যালকুলেশন আসছে কত, ইনটু N3। এখন আসো N3 টা আবার কি, N3 সেলে আমাদের কি আছে দেখো, N3 যে ক্রেডিটটা, এখানে তোমাদের ক্রেডিটটা হিসাব করা হয় বেসিক্যালি যে N আছে, N টা দেখো এখানে একটা কন্ডিশন লেখা আছে, সেই কন্ডিশনটা হচ্ছে ইফ F3 ইকুয়াল টু যদি F হয় তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি হচ্ছে 0 চলে আসবে। কথা বুঝতে পারছো? কারণ তোমাদের যখন জিপিএ ক্যালকুলেশন হয়, যদি কোনো কোর্সে ফেল করো তাহলে সেই কোর্সের মার্কস এখানে অ্যাড হবে না। দেখো আমি একটা কোর্সে মার্কস কম দিচ্ছি, এখানে মনে করো 39 দিছি, ঠিক আছে, 39 দেওয়ার সাথে সাথে আমার ফর্মুলা এমন ভাবে করা আছে, দেখো যে এখানে যে ক্রেডিট আওয়ারটা আছে এটা ঠিক আছে, ইফ F3 ইকুয়াল টু F তাহলে 00 ভ্যালু হবে, এবং সেটা আবার মানে সেই ভ্যালুটা কি হবে, যদি কন্ডিশনটা কি দেখো D3, মানে D3 এর ভ্যালুটা চলে আসবে, এখানকার যে ভ্যালু আছে ইফ কন্ডিশন ইফ F3 ইকুয়াল টু F, F3 মানে কোনটা, F3 মানে হচ্ছে এইখানকার গ্রেডটা, মানে সরি লেটার গ্রেডটা, যদি এই সেলে দেখো F3 ইফ F3 ইকুয়াল টু F হয় তাহলে দেখো এটা একটা মানে সরি এটা একটা কন্ডিশন আর কি, যে ইফ F3 ইকুয়াল টু যদি F হয় তাহলে ভ্যালুটা হবে হচ্ছে তোমার কত 00, ঠিক আছে, এবং সেটা হচ্ছে D4 এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা অটোমেটিক্যালি 00 হতে পারে। D4 এ কে ছিল দেখো তো, D4 এ কত ছিল, D4 এই যে 0.75, তখন আর 0.75 আসবে না, তখন আসবে কি অটোমেটিক্যালি 0 চলে আসবে। এখানে খেয়াল করো, এখানে যে অটোমেটিক্যালি 0 আসছে, ঠিক আছে, এবং এইখানে যে এফ গ্রেড আছে এইখানকার একটা ফর্মুলা করা আছে, কনক্যাটেনেট নামে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে ইফ E4 কোনটা দেখো, E4 মানে হচ্ছে এই যে এখানকার মার্কসের ভ্যালুটা, ইফ E4 লেস দেন যদি 39.5 হয় তাহলে কি করবে, কনক্যাটেনেট করবে। কনক্যাটেনেটের কাজটা হচ্ছে দুইটাকে হচ্ছে অ্যাড করা। যেমন B4 এ কি আছে দেখো তো, B4 এ কি ছিল, B4 এ ছিল ফিজিক্স 112, দেখো B4 এ ছিল ফিজিক্স 112, এই সেলে ভ্যালু ছিল, তাহলে B4 প্রথমে আসলো, তারপরে কি আসবে B4 কমা, তারপরে এই যে ডবল কোটেশনের ভিতরে যে কমাটা দিবা এইটা তার পাশে চলে আসছে, এই এতটুকুর জন্য তোমাকে এই কোডটুকু লিখতে হবে, এবং তারপরে দেখো স্পেস, ঠিক আছে, আবার ডবল কোটেশন মানে একটা স্পেস। এখন দেখো যদি আরেকটা ভ্যালু তোমার হচ্ছে কম হয়, যেমন হচ্ছে ফিজিক্সে এখানে যদি তোমার ধরো 38 হয় 28 হয় তাহলে আরেকটা ভ্যালু তোমার কমে গেল, ঠিক আছে, দেখো সিমিলারলি আবার কি আসছে, কোড আসছে, দ্যাট মিন্স এখানে যে কোডটা আছে এটাই আবার তুমি জাস্ট হচ্ছে ই করে লিখে দিবা, মানে এই একটা লিখলেই সেটাকে টান দিলে প্রত্যেকটা সেলের জন্য এই পর্যন্ত সেলের জন্য হয়ে যাবে। দেখো প্রত্যেকটা একই কোড লেখা আছে, শুধু ভ্যালু চেঞ্জ, দেখো B4 বা জাস্ট এতটুকু চেঞ্জ, E9 আর এদিকে B4 এইগুলো চেঞ্জ, ঠিক আছে। এখন আসো তাহলে দেখো যে এইখানে যে ভ্যালুটা ছিল, এখন দেখো G3 N3 N4, তারপর G4 N4 G5 N5, যখনই তোমার এখানে কোনো জিরো ক্যালকুলেশন আসবে এইটার উপর ভিত্তি করে, এই কারণে হচ্ছে n এর সাথে গুণ করা হয়েছে, নট ডাইরেক্টলি ওইখানে, কারণ যদি কোনো গ্রেডে তোমার 0 আসে
মানে যারা এফ আসে ফেল আসে তখন সেই গ্রেড পয়েন্টটা তোমার যোগ হবে না, ওটা তোমার হচ্ছে মানে সিজিপিএ বলবে যে লাস্টে যে কমেন্টস আসবে যে রিমার্কে আসবে যে এফ ইন ফিজিক্স 112 এবং কেমিস্ট্রি 111, সেটা কিভাবে আসছে সেটা বলতেছি। তাহলে এখানে তোমার হচ্ছে গ্রেড পয়েন্ট আসলো, দেখো গ্রেড পয়েন্ট আসলো কিসের উপর ভিত্তি করে, G3 এবং N3 এর গুণফল ভাগ হচ্ছে টোটাল N13। N13 মানে হচ্ছে এটার যা ভাগফল, কারণ এখানে যেহেতু 0 0 আসছে তাহলে টোটাল যোগফল এখন কমে গেছে, তাহলে টোটাল ক্রেডিট আওয়ার কমে গেছে, তার মানে 16.50 দিয়ে ভাগ করলে তোমার গ্রেড পয়েন্টটা বের হবে। আর প্রিভিয়াস সিজিপিএ এটা অটোমেটিক্যালি 0 রাখো, এটা ক্যালকুলেশন করতে হবে না, প্রিভিয়াস ক্রেডিট আওয়ারও 0 রাখো, এটা ক্যালকুলেশন করতে হবে না। ঠিক আছে, আগে এইটা করো, তারপরে আমি এটা মানে সেকেন্ড সেমিস্টারটা পরে আরেকটা ক্লাসে বুঝাবো না। সিজিপিএ এটা তো তোমার এখন এখানে যা পাচ্ছো ফার্স্ট সেমিস্টারে সেটাই তোমার সিজিপিএ। এখানে দেখো সিজিপিএ এটা ক্যালকুলেশন করছে বেসিক্যালি J3 N3, J3 মানে হচ্ছে এটা, দেখো J3 আর N3 মানে হচ্ছে তোমার সরি সিজিপিএ কই গেল, হ্যাঁ I3 J3, I3 মানে হচ্ছে এটা, J3 মানে হচ্ছে এটা, মানে প্রিভিয়াস ক্রেডিট আওয়ার ইনটু প্রিভিয়াস ক্রেডিট আওয়ার সরি প্রিভিয়াস সিজিপিএ ক্রেডিট সিজিপিএ ইনটু প্রিভিয়াস ক্রেডিট আওয়ার প্লাস কারেন্ট সিজিপিএ ইনটু কারেন্ট ক্রেডিট আওয়ার। দেখো এখানে কি করছে, মানে H3N13, H3 মানে কত, H3 মানে হচ্ছে এই ভ্যালুটা, এটা হচ্ছে H3 ইনটু N13 মানে হচ্ছে তোমার টোটাল ক্রেডিট আওয়ার মানে 16.50 এবং ভাগ হচ্ছে L3 মানে হচ্ছে টোটাল ক্রেডিট আওয়ার, টোটাল ক্রেডিট আওয়ারটা আবার কি আসছে J3 প্লাস N13, J3 মানে হচ্ছে কত, J3 মানে হচ্ছে প্রিভিয়াস ক্রেডিট আওয়ার আর N13 মানে হচ্ছে এই যে এই কারেন্ট ক্রেডিট আওয়ার। এবং রিমার্কে যেটা আসছে সেটা কোথা থেকে আসতেছে, তাহলে রিমার্কে যে ভ্যালুটা আসতেছে দেখো এখানে একটা কোড লিখছি, আরেকটা কোড লিখছি, সেটা হচ্ছে ইফ P4, এটার মানে হচ্ছে তোমার এখানে একটা কমেন্টস আছে যে P4 মানে কোনটা দেখো, ও সরি P4 আবার এখানে আনতে হবে, P4 হচ্ছে এই ভ্যালুটা। এটা কিভাবে আসছে দেখো, যে P4 এর যে ভ্যালুটা আসছে সেটা কিভাবে আসছে, যে P4 এর কাজটা হচ্ছে এইখানকার যে গ্রেডটা আছে যে কয়টা কোর্সে সে এফ পাচ্ছে সবগুলোকে এক জায়গায় রাখা। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এটা, কারণ এটা ইচ্ছা হলে তুমি কপি করে রাখতে পারবে না, তোমাকে একটা কোডিং দিয়ে রাখতে হবে। এখানে যদি আরো কোর্সে তোমার হচ্ছে এফ আসতো, ধরো এই কোর্সে যদি এফ আসতো তাহলে দেখো এখানে অটোমেটিক্যালি আরেকটা তোমার অ্যাড হয়ে যাচ্ছে, সিসি 112 কোর্সে যদি এফ আসে তাহলে এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়েছে। সেটা আসলে হচ্ছে কিভাবে, দেখো এখানে একটা কোড আছে, ইফ কন্ডিশন P4 এই অপারেটরটাকে বলা হচ্ছে লজিক্যাল টেস্ট। ঠিক আছে, লজিক্যাল টেস্ট অপারেটর যেটাকে বলে, যে তারপরে ডবল একটা স্পেস দিছে, স্পেসের জন্য বেসিক্যালি ডবল কোটেশন দেওয়া হয়, এখানে যে স্পেস দিছে তার জন্য হচ্ছে ডবল কোটেশন দেওয়া যায়। এখানে যদি আরেকটা ফাঁকা দাও তাহলে যে এখানে ফাঁকা হবে আর কি, দেখো আর একটু বেশি ফাঁকা হচ্ছে। ঠিক আছে, এবং এখানে কনক্যাটেনেট কি কার সাথে করতেছে, এফ ইন কিন্তু বিল্ট ইন, সবারই এফ ইন আছে, বিল্ট ইন হয়ে সেখানে কি আসবে, কনক্যাটেনেট মানে কি? কনক্যাটেনেট হচ্ছে দুইটাকে জোড়া দেয়া, দুইটা সেলকে জোড়া দেয়া, বুঝতে পারোনি? কনক্যাটেনেট এটা জি ইংরেজি শব্দ, স্যার, ওই কনক্যাটেনেট মানে হচ্ছে জোড়া প্রবলেম দেয়া, হইতেছে। বেসিক শব্দ হচ্ছে তোমার কনক্যাটেনেট হচ্ছে লিংকস টুগেদার ইন এ চেইন অফ সিরিজ। যদি তুমি নরমালি বসো, এই ভাষাটা সাধারণত এক্সেল এর ক্ষেত্রে ব্যবহার করে, বা তোমার হচ্ছে দুইটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমরা কনক্যাটেনেট করতে পারো, সেটা হচ্ছে যে একটার পর একটা জোড়া দেয়া, বেসিক কথা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে দেখো যে যখনই তোমার কোনো কোর্সে ফেল হয়ে যাচ্ছে, যেমন এখানে দেখো তিনটা কোর্সে তার এফ আসছে এবং এগুলো এখানে নিয়ে এসে সে P4 এ রাখছে, P4 এ রেখে কোডটা কি করছে, ইকুয়াল টু কনক্যাটেনেট O3 করবে কনক্যাটেনেট, তারপরে O4 করবে, যদি মানে এখানে কোনো ভ্যালু পাই, মানে এই যে ও যে সেল আছে, ঠিক আছে, এ দেখো এটা কত O3 O4 O5 O6 এভাবে দেখো O12, এবং এখানে লেখা আছে O3 কনক্যাটেনেট করবে, O4 কনক্যাটেনেট করবে, O5 এইটার এখানে যে লজিক্যাল টেস্ট আছে যদি কোনো ভ্যালু পায় তাহলে সে O5 ভ্যালুটাকে এখানে নিয়ে এসে কনক্যাটেনেট করে রাখবে, এবং একটার পর একটা। কথা বুঝতে পারছো কিনা, না একটু বুঝানি? জি স্যার, জি স্যার, বুঝি বুঝতে নাই। পারছি। এটুক না বুঝলে এই কোডটাকে আমি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপ মেসেজে দিয়ে দিই তাহলে। জি স্যার।
যেহেতু এটা একটা নতুন মনে হচ্ছে তোমাদের কাছে। জি স্যার, এই কনক্যাটেনেটের ওখানেই প্রবলেম হচ্ছে, মানে আর কি বুঝতে প্রবলেম হচ্ছিল আর কি, যে কিভাবে করে কি করব, নতুন আচ্ছা জিনিস তো। কি ব্যাপার? তোমাদের এখানে দিলে পাবা না, ওইখানে মেসেজে দিয়ে দিব? গুগল ক্লাসরুমে দিলেই ভালো হবে। এটা হচ্ছে কনক্যাটেনেটের কোড, ঠিক আছে? যে কয়টা সেল কনক্যাটেনেট করতে চাও সেই কয়টা কনক্যাটেনেট। আমি এক্সেলে আরেকটু দেখাই দিই কনক্যাটেনেট। জি স্যার, একটু দেখায় দেন। আচ্ছা, এখানে দেখো নতুন সেল ওপেন করা, এখানে প্লাস চিহ্ন ক্লিক দিলে নতুন একটা সেল ওপেন হয়। ধরো এখানে তোমার আছে 1 2, ঠিক আছে? এখানে 3 4, এখন সরি 3 4, এখন এই দুটো সেলকে আমি করতে চাচ্ছি, জোড়া লাগাইতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু কনক্যাটেনেট, দেখো এখানে চলে আসে, এবং কার সাথে কার ক্যান্ডিডেট করবা, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, কনক্যাটেনেট করলে দুইটা ভ্যালু আমি জাস্ট কনক্যাটেনেট করছি, কিন্তু প্রবলেম হয়েছে কি যে আমি ধরো মাঝে স্পেস চাচ্ছি, সাপোজ আমি এটা বলি না, ধরো দুইটা নেম কে করতে যাচ্ছে, ধরো আমার নামটাকে আমার কনক্যাটেনেট করতে হবে, ঠিক আছে? মানে এমডি শামসুজ্জামান দুইটা সেলে আছে, এখানে ধরো আমার অনেক নাম আছে, যেমন তোমাদের একটা ফাইল করলাম আমি। আচ্ছা, এখন দুইটাকে আমি এক জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, তাহলে কি করব? কনক্যাটেনেট এই সেল কমা দিয়ে এই সেল। কিন্তু এখন প্রবলেম হচ্ছে যে এইখানে তো কোনো স্পেস নাই, আমি ধরো এখানে একটা স্পেস চাচ্ছি, ঠিক আছে? ও অটোমেটিক্যালি মনে হয় স্পেস হয়েছে। আচ্ছা, কোথায় গেল আমার ফাইলটা? সরি, ওই এইটার পরে হচ্ছে একটা স্পেস থাকবে, এখানে দেখো। এরপরে যদি অন্য একটা নামকে আমি করতে চাই, দেখো E7 F7, আচ্ছা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটা। দেখো আমি যদি নরমালি করতে চাইতাম, যেমন শামসুজ্জামান বা এটার সাথে, এটা বাদ দাও, যে যদি নরমালি যদি আমরা সেলকে করতে চাইতাম তাহলে কিন্তু আমি করতে পারতাম না। ধরো ইকুয়াল টু দিয়ে দুইটা কলাম যদি আমি নিতে চাই তাহলে কিন্তু আমার হবে না, আসবে না, ঠিক আছে? ভ্যালু মানে এটা বুঝতে পারতেছে না, কিন্তু আমি যখনই আমি এখানে কনক্যাটেনেট দিব তখন আমার দুইটা ভ্যালু পরপর অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে দেখো আমি কি করছি, কনক্যাটেনেট করছি, কিন্তু একটা কন্ডিশনের উপর ভিত্তি করে। কন্ডিশনটা কি? যদি ইমটি না থাকে, এই শব্দটা হচ্ছে ইমটি, ঠিক আছে? যেমন আমাদের যে সেলটা ছিল, গ্রেডটা ছিল, দেখো ইমটি যখন আসে তখন কিন্তু সে কিছু লেখেনি,
এই সেলে একটা খেয়াল করো, মানে এইটুকের জন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে, লজিক্যাল টেস্ট বলে। যদি কোনো ভ্যালু থাকে তখন সে এখানে নিয়ে এসে জোড়া দেবে, এবং সেটা একটার পর একটা। দ্যাট মিন্স এখান থেকে সবগুলোই একবারে কোডিং করা হয়েছে। কথা বুঝতে পারছো কিনা দেখো, মানে আর কারো কোনো কনফিউশন আছে কিনা আবার বলো। হ্যালো, স্যার জি স্যার। হ্যাঁ বলো। স্যার এই ক্ষেত্রে যে ওই যে ডিফারেন্স শব্দ ওইটা কি স্যার এটা লেখলে হবে না, পরে ডাবল ক্লিক করলে সম্মুখ চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু একটা ক্লিক করবা, ঠিক আছে? এখানে স্যার শুধুমাত্র তুমি প্রথমটা লিখবা, যেমন এখানে প্রথমটা লিখবা, এখানে কিন্তু প্রত্যেকটা তোমাকে লিখতে হবে না, কিন্তু এইখানে যে কোডটা, এই লাইনটা তোমাকে পুরা লিখতে হবে। কথা বুঝছো কিনা? কারণ এখানকার প্রত্যেকটা সেল দেখো, আমি যখন এই সেলটা সিলেক্ট করছি প্রত্যেকটা সেল সিলেক্ট হয়েছে। কথা বুঝতে পারছো? জি স্যার। যেমন এখানে ইকুয়াল টু কনক্যাটিনেট ইফ O3 লজিক্যাল টেস্ট, তারপরে একটা স্পেস নিছে, ডবল কোটেশন মানে হচ্ছে ডবল কোটেশন দুইবার দিলে একটা স্পেস, তারপরে কি করবে O3 টাকে পিক করবে এবং তারপরে আবার আরেকটা স্পেস নিবে। দেখো এখানে প্রত্যেকটা একটু একটু করে স্পেস নিছে। এবং আমি যদি বেশি ফাঁকা দিতে চাই, দেখো এখানে হচ্ছে বেশি ফাঁকা দিতে চাইলে এইখানে মূলত হচ্ছে আরো কোনো অপারেটর ব্যবহার করতে চাইলে এর ভিতরে, যেমন আমি যদি এখানে কমা দিতে চাই তাহলে কি হয়, এটা কমাটা আচ্ছা ওই সেলে নাই, এখানে তো মানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখছো এটা এটা হচ্ছে একটা ফরম্যাট, মানে যদি কোনো লজিক্যাল টেস্টে কনক্যাটিনেট করে এরকম তোমার করতে চাও তাহলে তোমাকে তার ফরম্যাটটা এটা ফলো করতে হবে। আচ্ছা, এখানে যদি আমি এই অপারেটরটা না দিই তাহলে কি হয়, দেখো যে তার মানে সে তখন বলতেছে টোটাল কোডিংটা হচ্ছে এরর। এটা হচ্ছে ডবল কোটেশন মেইনলি, ঠিক আছে? এবং এইখানে ফুল কোডটা লিখতে হবে। এরপরে লেখার পরে এখানে এফ গ্রেড আসবে। এইখানে যখন এটা আসবে, এই এফ গ্রেডকে যখন কনক্যাটিনেট করে এখানে সবগুলো একসাথে রাখবে, তিনটা কোর্সে সে এফ পাইছে সেটা এখানে রাখবে। পরবর্তীতে কি করতেছে, এইখানে এসে ইফ P4 এ যদি ইমটি না থাকে বা P4 এ যদি তোমার যা থাকবে সেটা সে টোটালটা পিক করবে, সেটার সাথে কি করবে, কনক্যাটিনেট করবে এফ ইন P4। ঠিক আছে? এখানে দেখো কন্ডিশন দেখো, আগে সে P4 সেল চেক করবে P4 এ কিছু আছে কিনা, যদি কিছু না থাকে তখন কিন্তু এখানে দিবে না। দেখো যদি সে সবগুলো কোর্সে পাস করে তাহলে সে কিছু দিবে না। যদি মনে করে যে এখানে তোমার 40 41 43, কি ব্যাপার, এটা তো ভুল হলো কিছু। ও এখানে আরেকটা কন্ডিশন লিখতে হবে, এখানে একটু ভুল আছে। মানে যদি কোনো কিছুতে যদি না থাকে তাহলে দেখো এখানে লেখা আছে পাস্ট, এই কোডটা সম্ভবত হয়ে গেছে, ঠিক আছে? মানে এই লাইনটা একটু উল্টা পাল্টা হয়েছে। এখানে আছে P4 আসবে,
কোনো কোডে ভুল আছে। আচ্ছা ওইখানে ভুল ছিল আর কি, মানে একটা স্পেসে ভুল ছিল। ঠিক আছে, দেখো যদি কোনো কোর্সে তার এফ না থাকে এইখানে কিন্তু কিছুই লেখেনি, এ পাশেও কিছু লেখেনি, কারণ তার কোনো কন্ডিশনই সত্য হয়নি। ঠিক আছে, এবং টোটাল ক্রেডিট সে 20.25 পেয়ে গেছে। যদি মানে এইখানে যদি এফ P4 এ যদি কিছু না পাই, যদি পাই তাহলে কি করবে, এফ ইন P4 লিখবে। আর যদি কোনো কিছু না পাই, যদি ইম কি পাই টোটাল, তাহলে সে পাস করতে হবে। এটা হচ্ছে ইফ কন্ডিশন, তোমরা যেটা করছো সি প্রোগ্রামিং এ সেই ইফ কন্ডিশন কাজ করবে। ঠিক আছে, ইফ কন্ডিশন হচ্ছে লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। ইফ কন্ডিশনে কিন্তু দুইটা থাকে, তোমাদের মনে আছে কিনা, যে ইফ লজিক্যাল টেস্ট হলে যদি ট্রু হয় তাহলে প্রথমটা কাজ করবে, যদি ফলস হয় তাহলে পরেরটা কাজ করবে। যদি প্রথমটা তোমার ট্রু না হয়, যে ভ্যালু ইফ ট্রু যদি না হয়, যেমন এখানে যদি কোনো কিছু না পাই যেন P4 এ, তাহলে সে কি করবে, জাস্ট পাস শব্দটা এখানে লিখে দেবে। ঠিক আছে, এটা তোমাদের প্রোগ্রামিং এর। হ্যাঁ বলো। এক্ষেত্রে স্যার পি এর সাথে এটা তুলনা করার পরে আমরা এম সেলে আসবো, এই তো? হ্যাঁ, পি এখানে এম সেলে আগে আসবে না, কারণ এম এর ডাটা আগে পাওয়া না তো। ঠিক আছে, আগে হচ্ছে এন করবা, আগে আমার কথা বুঝো, আগে হচ্ছে তোমার টোটাল ক্রেডিট আওয়ার এই পর্যন্ত কমপ্লিট করবা, এই পাশে যেগুলো আছে এগুলো সব কমপ্লিট করবা টোটাল ক্রেডিট আওয়ার পর্যন্ত, সরি সিসিএইচ পর্যন্ত। এরপরে রিমার্কটা পরে করবা, করে এরপরে তুমি এই সেলের প্রোগ্রামটা লিখবা। ইফ F3 এর উপর ডিপেন্ড করবে, যদি সে F3 যদি তোমার এফ হয় তাহলে 00, না হলে D3। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা কন্ডিশন, যে ইফ F3 ইকুয়াল টু যদি এফ হয়, এফ তাহলে হবে এখানে 0 আর যদি না হয়, যদি F3 ইকুয়াল টু এফ না হয় তাহলে হবে D3 মানে হচ্ছে তোমার হচ্ছে 3.0। ঠিক আছে, তারপরে এটা দিয়ে টান দিবা, এখান দিয়ে এই পর্যন্ত কমপ্লিট করবা, এবং এখানে কিন্তু একটা সাম করবা। ঠিক আছে, এটা কিন্তু সাম করা, অটো সাম করা। এরপরে আসো এফ গ্রেডের কোডটা লিখবা। এফ গ্রেডটা উপর ডিপেন্ড করবে কার উপরে, E3 এর উপরে, E3 এর মার্কস এর উপরে। যদি E3 লেস দ্যান 39.5 হয় তাহলে কনক্যাটেনেট B3, তারপর এখানে একটা কমা দিবে, তারপরে হচ্ছে একটা এটা আরেকটা ফর্মুলার হচ্ছে তোমার ডবল কোটেশন। ঠিক আছে, যদি কোনোটা ফলস না হয় তাহলে সেটা আবার হচ্ছে এই প্রথম সেলে এটা লেখার পরে পরবর্তীতে এটা টান দিবা অটোমেটিক্যালি, তাহলে কিন্তু প্রত্যেকটা সেলে এই কোড চলে গেল, এবং সেটা দেখবা যে তোমার কোডগুলো গেছে কিনা। এবং মার্কস টেস্ট করবা প্রত্যেকটাই, যে তোমার হচ্ছে জিপিএ ক্যালকুলেশন এরকম হয় কিনা, এফ দিলে চেঞ্জ হয় কিনা। এরপরে তুমি হচ্ছে এফ ইন ডিফারেন্ট সাবজেক্ট সেটা বের করবা, মানে এই কোডটা লিখবা। করার পরে এখন তুমি আসো হচ্ছে রিমার্কে। বুঝতে পারছো কিনা দেখো, স্যার কি আমার কথা কেউ বুঝতে না পারলে বলো। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। কারো কোনো পারছি। প্রবলেম আছে? জি স্যার। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। স্যার পিসিজিপিএটা কিভাবে কাউন্ট করে? প্রিভিয়াস সিজিপিএটা আমি তোমাকে এই যে ওইটা সেজন্য পরে, আচ্ছা এখনই বলে দিই। প্রিভিয়াস সিজিপিএটা এটা তোমার হচ্ছে আগের সেমিস্টারে, ধরো এটা ফার্স্ট সেমিস্টারে তুমি মার্কস ক্যালকুলেট করলা, ঠিক আছে। এখন আসো সেকেন্ড সেমিস্টারে তোমাদের এই কোর্সগুলো আছে, ফিজিক্স 121, আমি সেই জন্য এগুলো দিয়ে দিছি। তার ক্রেডিট আওয়ার তুমি বসাইলা, টোটাল মার্কস তুমি তো খাতা থেকে ধরো আমরা পাবো, তার উপর লেটার গ্রেড পাইলাম, জিপি পাইলাম। জিপি গ্রেড পয়েন্ট তো আমরা ফর্মুলা দিয়ে বের করলাম, সেখান থেকে গ্রেড পয়েন্ট এভারেজ বের করলাম। এখন প্রিভিয়াস সিজিপিএ, এই যে এইখানে যে প্রিভিয়াস সিজিপিএ ছিল, দ্যাট মিন্স জিপিএটাই তোমার প্রিভিয়াস সিজিপিএ হয়ে যাবে, সরি সিজিপিএটা যেটা ছিল, যেমন এখানে সরি এই যে প্রিভিয়াস সিজিপিএ তোমার কত আছে দেখো তো, সরি এখানে মনে হয় অটোমেটিক্যালি বসানো আছে, এটা হচ্ছে স্টুডেন্টের ছিল। তুমি কি করবা, ইকুয়াল টু দিয়ে জিপিএটা এখন প্রিভিয়াস সিজিপিএ হয়ে যাবে। ঠিক আছে, ক্রেডিট আওয়ারটা কি হবে, প্রিভিয়াস ক্রেডিট আওয়ারটা কি হবে, এখানকার ক্রেডিট আওয়ারটা হবে। দেখো ইকুয়াল টু দিয়ে আমি বসাই ফেলছি। আর তোমার জিপিএটা এই সেমিস্টারটা পাইলা, আর সিজিপিএটা এখন তুমি ক্যালকুলেট করবা। ক্যালকুলেটরটা কার উপর ডিপেন্ড করে, সিজিপিএ। জিপিএ তো তুমি বের করছো, প্রিভিয়াস সিজিপিএ এখান থেকে পাবা, প্রিভিয়াস ক্রেডিট আওয়ার এখান থেকে পাবা, এই সেল থেকে পাবা। আর সিজিপিএটা এখন তুমি ফর্মুলা দিয়ে আবার ক্যালকুলেশন করো। ঠিক আছে, কারণ এখানে তোমার টোটাল ক্রেডিট আওয়ার তো তুমি এখন পাই যাচ্ছ। টোটাল ক্রেডিট আওয়ারটা কার সাথে রিলেটেড, টোটাল ক্রেডিট আওয়ারটা আসবে J17 N17, মানে কি তোমার প্রিভিয়াস ক্রেডিট আওয়ার প্লাস কারেন্ট ক্রেডিট আওয়ার N26 কোথায় আছে, এই দেখো N26। ঠিক আছে, স্যার জিপিএটা কই পেলাম? সরি সিজিপিএ তো
ক্যালকুলেট কর স্যার, জিপিএ টা কই পেলাম? সিজিপিএ তো ক্যালকুলেট করলাম। না না, জিপিএ জিপিএ টা তুমি ক্যালকুলেট করলা না, লেটার গ্রেড দিয়ে যে তুমি সরি এখানে যদি ক্রেডিট আওয়ার দিয়ে যে জিপিএ ক্যালকুলেট করলাম G17 * N17 আগের ও মতো। আচ্ছা আচ্ছা, এই যে জিপিএ মনে ক্যালকুলেট পড়ছে। করছিল কি হয় G3 N3, তার মানে কি ক্রেডিট আওয়ার দিয়ে তোমার গ্রেড পয়েন্টের সাথে গুণ করে প্লাস ক্রেডিট আওয়ার দিয়ে গুণ করে টোটাল যোগ স্ল্যাশ তো টোটাল ক্রেডিট আওয়ার দিয়ে ভাগ করবা, তাহলে তুমি হচ্ছে গ্রেড পয়েন্ট পাইলা। সেমই তো এই সেমিস্টারেও গ্রেড পয়েন্ট পাবা। আর প্রিভিয়াস সিজিপিএ প্রিভিয়াস ক্রেডিট আওয়ার এই ফার্স্ট সেমিস্টার থেকে আসবে, কারণ ফার্স্ট সেমিস্টারে তো আর প্রিভিয়াসটা থাকে না। এভাবে 8 সেমিস্টার ক্যালকুলেট হয় বেসিক্যালি। এবং এখানে তোমার তাহলে কি আমরা এই পিসিজিপিএ ওটা কি দিব? ওটাতে কি আমরা মার্ক বসাবো? না, এটা তোমরা তোমাদের তো 2 সেমিস্টারটা দিছি না, এটাই এই ফর্মুলাটাই দিছি। তোমরা আগে ফার্স্ট সেমিস্টারটা ক্যালকুলেট করবা, এরপরে সেকেন্ড সেমিস্টারে তুমি এখানে তোমাদের মতো মার্কস বসাবা, ঠিক ওটা আছে? মানে আমাদের হচ্ছে দুইটাই আসবে। হ্যাঁ, দুইটাই আসবে, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারে তুমি প্রিভিয়াস সিজিপিএ প্রিভিয়াস ক্রেডিটর আসবে না, সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে যে ক্রেডিটর কমপ্লিট করছো এবং যে সিজিপিএ পাইছলা সেটাই এখানে আসবে। বাদ বাকি কাজ আগের মতোই, মানে ফার্স্ট আচ্ছা, সেমিস্টারের মতোই। প্রিভিয়াস ক্রেডিট আওয়ার ওইটা কি কেমনে পাইলাম ক্রেডিটটা? প্রিভিয়াস ক্রেডিটর এই যে তুমি এখানকার ফার্স্ট সেমিস্টারের ক্রেডিটর, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি এবার। ঠিক আছে? জি দেখো বাদ বাকি কাজ এখানে রিমার্ক থেকে শুরু করে সবই আগের মতোই। তুমি যদি প্রথমটার ফর্মুলা করো এটাই শুধু কপি করে বসাই দিলে, এই এখানে আবার একটা কোর্স শুধু বেশি আছে, এতটুকু শুধু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে শর্টকাট মেথড আর কি। ওখানকার 10টা কোর্স আছে আর এখানে একটা 9টা কোর্স আছে, তুমি প্রথমটা কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। প্রথমের সবগুলো এই যে এই কোডগুলো কপি করে এখানে বসাই দিলেই হয়ে যাবে, অথবা একটা নিয়ে এসে পরবর্তীতে শুধু কোডটা বসাই দিলে হয়ে যাবে, সেল নাম্বারটা চেঞ্জ করতে হবে। এবং এক্সেলে একটা সুবিধা হচ্ছে যে তোমার কপি করলেও সেল নাম্বার অটো চেঞ্জ হয়ে যায়। এখন তোমরা যেটা প্রিফার করো আর কি, মানে এইটা করতে পারলেই এই কোডও তো ইজি, একই কোড শুধুমাত্র সেল নাম্বারটা চেঞ্জ করবা, তারপর এখানে ডবল ক্লিক করলে নিচে চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট টেকনিক আর কি, নিচেরটা আর কিছু করতে হবে না, থার্ড সেমিস্টার আর কিছু করতে হবে না, ঠিক আছে? দেখো আর কারো কোনো ইস্যু আছে? জি স্যার। ও তোমাদেরকে তো শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারটা দিছি, মানে শুধুমাত্র তো একটা ক্যালকুলেশন দিছিলাম জিআরএ, তোমাদের তো ফরেস্ট সেমিস্টারটা দিইনি, পরের সেমিস্টারটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে, ঠিক আছে? ওই অ্যাসাইনমেন্টটা আমি আবার নতুন করে দিয়ে দিচ্ছি ফাইলটা। তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার সিজিপিএ ক্যালকুলেশন মানে ওভারঅল তোমার হচ্ছে এক্সেলের কিছু কাজ তোমাকে জানা হয়ে গেল আর কি। আর কারো কোনো ইস্যু আছে? দেখো স্যার, হ্যাঁ বলো। স্যার ওই এফ ইন গ্রেড ওই জায়গায় যে ফর্মুলাটা ব্যবহার করছি না ওইটা হ্যাঁ। বুঝিনি। এফ ইন গ্রেড কোনটাতে? স্যার এই যে রিমার্কের পাশে, হ্যাঁ, রিমার্কের পাশে এইটা, এইটার পরেরটা, এইটা হ্যাঁ হ্যাঁ এইটা আর এই এফ ইন ডিফারেন্ট সাবজেক্ট, এই দুইটা। আচ্ছা, এখানে দেখো এফ গ্রেড যদি কোন নরমালি এফ গ্রেড পাও কিভাবে, যদি 40 এর কোনো সাবজেক্টে 40 এর কোনো কম পাও তাহলে তুমি এফ গ্রেড পাবা, তাই না? সেটা দেখো যে আমরা কিভাবে ক্যালকুলেট করছি। আমি যদি প্রথমটা যেটা আছে ধরো এখানে তোমাকে 39 দিলাম, তাহলে কি হলো? লেটার গ্রেড এফ হয়ে গেল, মানে এফ কলামে এফ হলো না, জি স্যার। ঠিক আছে? জিপিএও তো 0 হয়ে গেল জি, স্যার। অটোমেটিক্যালি আমাদের ফর্মুলা অনুযায়ী, এবং সেখানে কিন্তু সবই কমে যাবে আস্তে আস্তে। এখন এখানে দেখো 0 হলো, কিভাবে 0 হলো সেটা দেখো, যে ইফ f3 ইকুয়াল টু যদি f হয়, যদি সত্য হয়, ইফ f3 ইকুয়াল টু যদি f হয়, তার মানে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে প্রথম সেলে যে ভ্যালুটা আছে, প্রথমে যে ভ্যালুটা আছে সেটাই তোমার এখানে বসবে। দেখো তো ইফ f3 ইকুয়াল টু f, দেখো তো প্রথম মানে f3 তে কি f আছে কিনা, আছে? f3 তে f আছে কিনা দেখতে পাচ্ছ? কে যেন কথা বললা? কে যেন জানতে চাইলা? দেখতে পাচ্ছ তুমি? স্যার আমি। হ্যাঁ, জি স্যার এফ আছে। এফ কিভাবে আসলো? এই যে তুমি মার্কস দিছো তার উপর ক্যালকুলেশন করে তো সে তোমাকে এফ দিল, তাই না? জি স্যার। এইটুক হ্যাঁ। বুঝছো কিনা? এই এফ কিভাবে জি, আসছে স্যার। সেটা বুঝছো কিনা? না জি বুঝলে স্যার বলো। বুঝছি। এটা তো তোমার কন্ডিশনের উপর ভিত্তি করে, যদি E3 কলামে 39.5 এর কম হয় তাহলে কি হবে? হ্যাঁ এফ গ্রেড হবে, এফ গ্রেড। হ্যাঁ জি স্যার। ঠিক আছে? যদি
39 এর বেশি হয় তাহলে ডি, আর না হলে এফ গ্রেড হবে। এখানেও কিন্তু ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন কিন্তু তোমাকে ভালোভাবে ঠিক আছে। আচ্ছা জি, স্যার। এখন আসো, যেহেতু ইফ আমি কি বললাম, ইফ f3 ইকুয়াল টু f যেহেতু আছে, তাহলে এই সেলের মান হবে কত? 0, ঠিক আছে। 0 আর যদি না হয় জি, তাহলে স্যার। আসতো কত? d3, d3 মানে ক্রেডিটর, d3 মানে কোনটা? d3 মানে হচ্ছে এই ক্রেডিটর চলে আসতো। দেখো একই কোড আমি পরবর্তীতে একই কোড নিছি। এখানে এখানে যদি এগুলো সব মুছে দিই, এগুলো মেসেঞ্জার অ্যাক্টিভ রাখলি তো এখান থেকে জাস্ট কোডটা টান দাও, তাহলে তোমার বাদ বাকি কোড তৈরি হয়ে যাবে। এখন দেখো পরবর্তী কলাম যেটা, ইফ f3 ইকুয়াল টু f, এফ কন্ডিশন কি সত্য? না। f4 ইকুয়াল টু কি f হইছে? দেখো তো f4 এ কত আছে? মোবাইলে মেসেজ দিবি, সমস্যা কি? f4 এ কত আছে? f4 এ কত আছে দেখো তো? 40 না, 40 ডি। d আছে। তাহলে d যদি হয় তাহলে তোমার কি হবে? কন্ডিশনে কি আছে? ইফ f4 ইকুয়াল, কে কথা বলতেছো তুমি? ইফ f4 ইকুয়াল টু f যদি হয়, যদি না হয় তাহলে d4 চলে আসবে। তো d4 এ কত ক্রেডিটর আছে? 0.75। দেখো তো d4 এ কত আছে? 0.75 দেখতে পাচ্ছ? d4 এ কত আছে? 0.75। তাহলে ওই ক্রেডিটরটা এখান থেকে চলে আসছে সেল থেকে। এবং তাহলে সিমিলারলি বাকিগুলো একই কথা। এখন এখানকার গ্রেডটা তাহলে কিভাবে আসছে? গ্রেডটা আসছে দেখো, ইফ e3 লেস দ্যান 39.5, ঠিক আছে। E3 যদি লেস দ্যান 39.5 হয়, E3 এর ভ্যালুটা 39.5 এর থেকে যদি কম হয়, তাহলে কি করবে? কনক্যাটেনেট B3। কনক্যাটেনেট B3 এর সেলে কি আছে দেখো তো? B3 এর সেলে কে আছে? দেখো B3 সেলে কে আছে? ফিজিক্স 111 আসছে তোমার, বিকালই ওরে ফিজিক্স 111, এবং পাশে আবার একটা কমা আছে। সেই কমাটা কেন আসছে? এই যে কনক্যাটেনেট করছে আর কি, B3 আর কমাকে কনক্যাটেনেট করছে, এবং তার পাশে একটা ডবল কোটেশন দিছে। এটা হচ্ছে এদের ফর্মুলা আর কি, কনক্যাটেনেটের ফর্মুলা হচ্ছে ডবল কোটেশন আসবে একটা, ঠিক আছে। দেখো তাহলে এই সেম ফর্মুলা অটো টেনে দিছি আমি, কিন্তু পরের সেলে দেখো, ইফ e4 লেস দ্যান যদি 30, যেহেতু e4 এ 39.5 এর কম না, সত্য না, তাহলে তো আর কোনো ভ্যালু আসবে না। তাহলে কোন ভ্যালুটা আসবে? সরি, এটা হচ্ছে তাহলে জাস্ট একটা ইমটি আসবে। ইমটি মানে হচ্ছে ডবল কোটেশন, মানে দুইটা কোটেশন তারপরে আবার দুইটা কোটেশন, সেই ইমটি ভ্যালুটা এখানে আসছে। কথা বুঝতে পারছো? মানে এখানে ইফ কন্ডিশন সত্য হওয়ার জন্য দুইটা সেল লাগে। ইফ e3 লেস দ্যান যদি 39.5 হয়, কনক্যাটেনেট b3 এন্ড কমা, এবং এইটুক সত্য হবে। যদি 39.5 এর থেকে ছোট হয়, ঠিক আছে, তাহলে এইটুক কাজ করবে। আর যদি ছোট না হয় তাহলে শুধুমাত্র ইমটি ভ্যালু আসবে। এখানে সেই ইমটি ভ্যালুটা আসছে, ঠিক আছে। এবং পরবর্তীতে দেখো, কনক্যাটেনেট O3 লজিক্যাল টেস্ট করবে। O3 তে কি আছে? এটা হচ্ছে লজিক্যাল টেস্টের এখানে লজিক্যাল টেস্টের একটা ভ্যালু, যে O3 তে এখন কি করবে? O3 লজিক্যাল টেস্টে এসে কি করবে? ইফ O3 ডবল কোটেশন, যদি O3 তে ইমটি হয়, ঠিক আছে, তাহলে কিছু নিবে না। যদি O3 যদি ইমটি হয় তাহলে ফাঁকা ভ্যালু, ডাবল কোটেশন থাকবে। হ্যাঁ, O3 যদি এইটুক মানে হচ্ছে ইমটি, যদি ইমটি হয় তাহলে ডবল কোটেশন। ডবল কোটেশন মানে হচ্ছে ফাঁকা ভ্যালু, কোনো কিছু নিবে না সে। না হইলে কি করবে? শুধু O3 ভ্যালু নিবে, O3 এর ভ্যালুটা এখানে নিয়ে আসবে। তো O3 ভ্যালুটা কত আছে দেখো? 111 আছে, ফিজিক্স 111 হ্যাঁ 111, এই ভ্যালুটা এখানে নিয়ে চলে আসছে। এখন যদি আরেকটা কোর্সে ধরো, সাপোজ ধরো এখানে আরেকটা কোর্সে যদি তোমার এখানে ধরো 20 আসে, তাহলে দেখো কি হচ্ছে। সিমিলারলি দেখো, প্রথমে কি করছে সে, এই সেলে কন্ডিশন কিন্তু সবারই একই, কিন্তু কন্ডিশন অনুযায়ী B11 কে নিয়ে চলে আসছে। যেহেতু সত্য 39.95 এর থেকে কম, সেক্ষেত্রে CIT 112 নিয়ে চলে আসছে। 12 নিয়ে আসার পরে এখানে আবার এইটা এবং এইটা কনক্যাটেনেট করছে, বাকিগুলো সব ইমটি। দেখো এখানে দুইটা ভ্যালু কনক্যাটেনেট করছে, করার পরে এরপরে এখানে এসে আবার কনক্যাটেনেট করছে। এইখানে P4 এর যে ভ্যালুটা আছে, যেহেতু P4 ইমটি না, তখন সে কি করবে? এই f ইন কথাটা নেওয়ার পরে তারপরে P4 কে নিয়ে আসবে, এবং টোটালটা তখন এই সেলে দেখাচ্ছে। এবং এটা তোমাদের রেজাল্ট যখন পাবলিশ হবে, তখন এই রেজাল্টটা নোটিশ বোর্ডে শো করবে। কারো কোনো কোর্সে এফ আসলে তখন বলে দিবে যে সে জিপিএ পাইছে এত, সিজিপিএ এত, বাট এফ ইন ফিজিক্স 111, CIT 112।
আর যদি সে কোনো কোর্সে এফ না পায় তখন সে কি করবে, ধরো এখানে কোথায় ছিল যেন, ধরো 45 এবং হচ্ছে তোমার এখানে যদি 79, তখন সে কি করবে, পাস, আর রিমার্ক আসবে পাস। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার। ঠিক আছে। আর তোমরা একটা ইনফরমেশন জানো কিনা, যদি কেউ ফার্স্ট সেমিস্টারে বা কোনো সেমিস্টারে একটা কোর্সে এফ থাকবে, সে কিন্তু কোনো মেরিট পজিশন পাবে না। মানে ফাইনালে যখন 8 সেমিস্টার রেজাল্ট হবে, 8 ইয়ারে যখন কমপ্লিট হবে, তখন সে কিন্তু মানে ফাইনাল রেজাল্টে কোনো মেরিট পজিশন পাবে না। এটা জানো? আমার কথা বুঝতে পারছো কিনা? এটা জানা আছে কিনা তোমাদের? না স্যার, জানা ছিল না। না স্যার জানা এটা হয়নি। কিন্তু সিরিয়াসলি, মানে জানতাম। কেউ যে ডিপার্টমেন্টে ফার্স্ট হয়, যেমন তোমাদের সম্ভবত তোমাদের এই যে এখন যে মোস্ট সিনিয়র সাকিব আছে না 7 সেমিস্টারের, ওর সম্ভবত একটা কোর্সে এফ আছে, এবং ও যদি 8 সেমিস্টার মিলে ফার্স্ট হবে সেটা ঠিক আছে, কিন্তু ওর ডিপার্টমেন্টের ফার্স্ট বাই হবে না, মানে অফিসিয়ালি ওর ডিপার্টমেন্ট থেকে মানে ফার্স্ট পজিশন পাবে না। আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। সেক্ষেত্রে তোমরা সেজন্য সিরিয়াস হওয়ার কথা বলতেছি। কোন কোর্সে ন্যূনতম যাতে এফ না থাকে, পরবর্তীতে তোমরা ভালো করবা সবাই, কিন্তু প্রথম সেমিস্টারে সবাই হচ্ছে খারাপ করে। ঠিক আছে, তোমাদের 7 সেমিস্টারই যারা আছে এরাই সম্ভবত যখন ওরা ফার্স্ট ইয়ারে ছিল, 7 সেমিস্টার না 5th সেমিস্টারে যারা আছে, যখন ওরা ফার্স্ট ইয়ার পরীক্ষা দেয় তখন ওদের 61 জন মনে হয় স্টুডেন্ট ছিল, তার ভিতরে মানে 50 জন হচ্ছে ফেল করছিল কোনো না কোনো কোর্সে, শুধুমাত্র 11 জন পাস করছিল সব সাবজেক্ট মিলে, সম্ভবত 5th সেমিস্টারে যারা আছে এরা। আমি তখন মানে দেশে ছিলাম আর কি। ঠিক আছে, মানে 51 জন ফেল করছিল কোনো না কোনো কোর্সে, এবং তারা জীবনে কোনোদিন কিন্তু কোনো কোর্সে ফেল করেনি আর কি, কিন্তু ইউনিভার্সিটিতে এসে ফেল করছে শুধুমাত্র না পড়ার কারণে, তাছাড়া আর কিছু না। এখন সেক্ষেত্রে তোমাদের হাতে যেহেতু এখন প্রচুর সময় পাচ্ছো, এখন সেক্ষেত্রে তোমরা তোমাদের কাজগুলোকে গুছায় নাও। ঠিক আছে, কারণ ম্যাথমেটিক্স বা অন্যগুলো তো নিজেরাই করতে পারো যতদূর যা পারো, আর সিরিয়াস না হলে ফেল করবা ডেফিনেটলি। জি স্যার। ফাইনাল কোর্সে ফেল করবা, মানে অনেকেই ফেল করবা দেখবা, মানে ফেল খুবই নরমাল বিষয় ইউনিভার্সিটিতে। এবং তোমাদের যারা গোল্ডেন জিপিএ পায় এসেও ফেল করে আর কি। তো দেখো এই এই মানে এই অ্যাসাইনমেন্টে আর কোনো ইস্যু আছে কিনা? স্যার এই যে জিপিএ সিজিপিএ প্রিভিয়াস সিজিপিএ এগুলো একটু সূত্রটা আরেকবার একটু দেখি, মানে সূত্র আর কি একটা সাথে অন্যটা হয়ে যাচ্ছে। জিপিএ টা ক্যালকুলেশন করে কিভাবে? জিপিএ টা ক্যালকুলেশন করে এতটুকু মনে রাখো যে হ্যাঁ। গ্রেড পয়েন্ট, দ্যাট মিন্স এই সেল, ঠিক আছে, গ্রেড হ্যাঁ। পয়েন্ট ইনটু এটা কত ছিল দেখো, G3, আমি তোমাকে দেখাই দিচ্ছি, G3 তাই না? G3 মানে কত? এটা না, এটা তো G3, আমি মার্ক জি করে স্যার। দিচ্ছি। 3.7 তারপরে ছিল হচ্ছে N3, G3 স্টার N3, তাই না? স্টার মানে তো গুণ, জি স্যার। তে জি N3 স্যার। N3 মানে কি আছে? N3 মানে হচ্ছে তোমার, কারণ N3 টাকে নেওয়া হয়েছে এই জন্য যে যদি 0 চলে আসে তখন তো 0 দিয়ে গুণ করতে হবে, তার মানে কি G3 ইনটু N3 প্লাস এরপরে কি হবে G4 ইনটু N4। ঠিক আছে, এইভাবে টোটালটা চলতে থাকবে, তার মানে এই পর্যন্ত চলতে থাকবে। দেখো N11 সরি G12 ইনটু N12, N12 G12 মানে কত? এটা G12, আর N12 মানে কত? এটা N12। ঠিক আছে, ভাগ জি স্যার। N13, N13 মানে কত? এই টোটাল ক্রেডিট আওয়ার যোগ হবে, 20.25 N13 মানে হচ্ছে এটা। 20.25 ঠিক আছে, এবং এখানে ব্র্যাকেট গুলো ঠিক করে দিবা ফর্মুলার, কারণ এটা টোটালটা সাম হয়ে যাওয়ার পরে দেখো মানে গুণ টোটালটা সাম হয়ে স্ল্যাশ N3, তার মানে কি টোটাল যোগফলের তাকে যে এভারেজ করি না সেটাই এভারেজ করছি। টোটাল যোগফলের এভারেজ। জিপিএ মানে কি? গ্রেড পয়েন্ট এভারেজ। এভারেজ। ঠিক আছে, এভারেজ জি আমরা স্যার। কিভাবে করি? টোটাল সংখ্যাকে তার টোটাল দিয়ে ভ্যালু দিয়ে তো ভাগ করি নরমালি, তাই না? জি মানে স্যার। এভারেজটা আমরা আর কি এভাবেই তো বের আর করি। বল আর আর জিপিএ এটাই তো জিপিএ এটাই তো জিপিএ। এটাই তো জিপিএ ক্যালকুলেশন করলাম। ও তারপরে প্রিভিয়াস সিজিপি। প্রিভিয়াস সিজিপিএ তো ফার্স্ট সেমিস্টারে কোনো প্রিভিয়াস সিজিপিএ আছে তোমাদের? না স্যার। না, সেকেন্ড সেমিস্টারে আসে। ফার্স্ট সেমিস্টারে যেটা সিজিপিএ পাবা, এই জিপিএটাই কিন্তু ফার্স্ট সেমিস্টারের সিজিপিএ।
ঠিক আছে? বুঝতে পারছো কিনা? জি স্যার। তুমি যখন সেকেন্ড সেমিস্টারে উঠবা তোমার প্রিভিয়াস সিজিপিএ মানে ফার্স্ট সেমিস্টারে যেটা জিপিএ First পাইছিলা semester ওটাই ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড সেমিস্টারের সিজিপিএ, তাই না? তো previous জি স্যার। এইটাই তোমার প্রিভিয়াস সিজিপিএ। দেখো আমি এখানে তো সেটাই লিখছি 2.704, এখানে ডাইরেক্ট আমি ইকুয়াল টু দিয়ে K3 লিখে দিছি। ঠিক আছে? তারপরে প্রিভিয়াস ক্রেডিটর, এখানে যে ক্রেডিটরটা আছে সিসিএইচ সেটাই আমি এখানে লিখে দিছি প্রিভিয়াস ক্রেডিটর। আর জিপিএ তো এই সেমিস্টার থেকে পাবা, সিজিপিএটা তোমাকে এখন ক্যালকুলেশন করতে হবে বেসড অন এই তিনটা ভ্যালু প্লাস তোমার হচ্ছে এই যে কারেন্ট সেমিস্টারের ভ্যালু। ক্রেডিট আওয়ার ঠিক আছে? কারেন্ট সেমিস্টার। সিজিপি আমরা কিভাবে কালেক্ট করছি? i17 এ কি আছে দেখো তো। i17 মানে এইটা i17 স্টার, তারপরে কি আছে দেখো J17 মানে কত? এটা i17 ইনটু J17 প্লাস এরপরে কি আসবে H17 মানে কারেন্ট সেমিস্টার সিজিপিএ স্টার তোমার হচ্ছে দেখো N26 মানে কারেন্ট সেমিস্টার তোমার হচ্ছে ক্রেডিটর ভাগ টোটাল ক্রেডিটর। দেখো ভাগ টোটাল ক্রেডিটর, সেটা দিয়ে সিজিপিএ পাইছে। সিসিএইচ মানে টোটাল ক্রেডিট আওয়ার, মানে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার মিলে যে ক্রেডিট আওয়ারটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই টোটাল ক্রেডিটর। বোঝা যায়নি তোমার কথা। স্যার এটা ফার্স্ট আরেকবার সেমিস্টার বুঝিয়ে দেন। সেমিস্টার জি এবং স্যার। এই দেখো J17 প্লাস N26। J17 মানে হচ্ছে প্রিভিয়াস ক্রেডিটর, ঠিক আছে? প্রিভিয়াস ক্রেডিটর জি মানে স্যার। কত? J17। এই যে দেখো এটা কত? J17 না, যোগ N26, এটাই তোমার হচ্ছে টোটাল ক্রেডিটর। জি স্যার, এবার জি বুঝছি। স্যার। ঠিক আছে? জি স্যার বুঝছি। দেখো আর কারো কোনো ইস্যু আছে? আর কারো কোনো ইস্যু আছে কিনা দেখো। তোমাদের আর কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, আর ইস্যু না থাকলে না স্যার। তোমাদেরকে আমি হচ্ছে মানে শেয়ার করছিলাম, গ্রাফিক্স এর বুট ক্যাম্প শেয়ার করছিলাম, মনে আছে কিনা? তোমরা জি সবাই স্যার। অ্যাডোব ইলাস্ট্রেটরটা না ইনস্টল দিলে অনেক প্রবলেম হচ্ছে, মানে এটা রান করতে পারতেছি না। তোমার কম্পিউটারের র্যাম কত? স্যার দেখেন। তুমি কি কম্পিউটারে আছো? কম্পিউটারে আছো কিনা সেটা বলো, না ফোনে আছো? স্যার পিসিতে। তো পিসিতে যে দিস পিসিতে যাও, এখানে যে প্রপার্টিজে যায় দেখো যে তোমার র্যাম কত, দেখতে পারছো? র‍্যাম 8GB। 8 জিবি হলে তো প্রবলেম হওয়ার কথা না? মানে ওপেন করতে গেলে কি বলে? স্যার ওটা মানে আমি রামি স্যার, স্যার তাহলে বুঝতেছি ওটা লাগে মানে ক্র্যাক হয়নি মনে হয়। স্যার ওর প্রবলেমটা হলো স্যার ক্র্যাকের প্রবলেম না, প্রবলেম মনে হয় ওর কোনো মানে এই অ্যান্টিভাইরাস ইনস্টল দেওয়া আছে, আমার না হচ্ছিল না আমি ওইটা, ভাইরাস পরে অ্যান্টিভাইরাস আনইনস্টল দেওয়ার পরে উঠতেছে। আমি ওটা সরাই ফেলছি, অ্যান্টিভাইরাসটা আমি ডিঅ্যাক্টিভেট করে রাখছি, বাট তাও কাজ হচ্ছে না। আমি আনইনস্টল করে দিয়েছি একদম সব, কোনো না কোনোটা আছে, তা না হলে এরকম হওয়ার কথা না। কি ধরনের আমার প্রবলেম আছে কোনো ওটা আমাকে ওয়েবসাইটে স্ক্রিনশট দিয়ে ছিল পাঠাও। না যখন ছিল। আচ্ছা, কি ধরনের প্রবলেম আছে স্ক্রিনশট দিয়ে পাঠাও, তাহলে আমি বুঝতে পারবো। পরে তুমি আমাকে ইমেল করো, তাহলে বুঝতে পারবো। ঠিক আছে? তো তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এই যে দুইটা অ্যাসাইনমেন্ট থাকবে যেটা আমি সাজাবো। একটা হচ্ছে ফটোশপের উপরে আর একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের উপরে। এখন তো 5 নাম্বারটা চলতেছে, আরো দুইটা আমি অ্যাড করে দিব আর কি। স্যার ফটোশপের জন্য কি আলাদা আবার আরেকটা জিনিস ইনস্টল দিতে হয়? ফটোশপ তো আলাদা সফটওয়্যার। ফটোশপে কাজ করোনি তুমি? না স্যার। না স্যার বই নেই। ফটোশপ তো আলাদা। কিন্তু তোমরা বুট ক্যাম্প যদি করে থাকো, বুট ক্যাম্পে তো প্রথমেই ফটোশপের কাজ আছে। এই যে এটা ফটোশপের কাজ। স্যার এটার উপর আরেকটা ক্লাস নিয়ে। ফটোশপের? জি আচ্ছা, স্যার। নরমালি আমি কিছু দেখাই দিব না, আমি অতটা এক্সপার্ট না, কারণ আমি নরমালি কিছু দেখাই দিব না আর কি। স্যার বেসিক একটু জি বুঝতে স্যার। পারলেই হবে।
আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে ফটোশপের উপরে নিব না, মানে আমি যতটুকু জানি Yes, sir. ততটুকুই দিব না আর কি। মানে দ্যাট মিন্স আমি তোমাদেরকে দেখাবো যে একটা পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করতে হয় আর কি। মানে পাসপোর্ট সাইজের ছবি তুমি কিভাবে হচ্ছে এই যে ল্যাব থেকে প্রিন্ট দেয় না 4 সাইজ ছবি চিনো তো, জি স্যার। মানে এগুলোতে কিভাবে কাজ করে এগুলো কিছু জিনিস দেখাই দেবো না আর কি। স্যার এটা করছি। ঠিক আছে, মানে কিছু বেসিক জিনিস দেখাই দেবো না, তারপরে যদি তোমরা টিউটোরিয়াল দেখো তাহলে ওখান থেকে বাদ বাকি কিছু মানে যতটুকু মানে সিম্পল ওয়েতে কাজ করার জন্য যতটুকু দরকার ততটুকু করতে পারবা। আর সাউন্ড আসতেছে না, কমে গেছে অনেক। সাউন্ড কমে যাচ্ছে কেন? আচ্ছা নেক্সট ক্লাস তাহলে ফটোশপের উপরে নিব না আমি যতটুকু নিতে পারি। জি স্যার। ঠিক আছে, আর তোমরা অ্যাটেন্ডেন্স গুলো তাহলে ইসে দিয়ে দিও, ওই যে এক্সেল কি জানো তোমাদের ওই যে গুগল শিটে দিয়ে দিও, যাদের অ্যাক্সেস আছে একজন আরেকজনেরটাও দিয়ে দিতে পারো। ঠিক আছে মানে স্যার গুগল, হ্যাঁ বলো। স্যার আমার অ্যাসাইনমেন্ট 4টা কমপ্লিট করা হয়নি, ওটা কি এখন কমপ্লিট করে দিলে? হ্যাঁ দেওয়া হ্যাঁ হবে, যাবে? এখনো ওপেন আছে। যাদের কমপ্লিট হয়নি তারা কমপ্লিট করতে পারবে, ইভেন যারা মানে এখনো কমপ্লিট করতে পারেনি বা যারা অনলাইন অফলাইনে আছে তারাও কমপ্লিট করতে পারবে। স্যার কোর্সেরাতে ওখানে অ্যাকাউন্টে এখন 7 দিনের ট্রায়াল এরকম আসে কিসের জন্য? এখনো তো আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত তো তোমার চলার কথা। তুমি কি আমাদের পিএসটিউ এর অ্যাকাউন্ট নিছলা? জি স্যার, ওটা দিয়ে করছি, তাও আমারটাতে এটা আসে। আমি 2বার ট্রাই করছি, তাও আমারটাতে শো করতেছে 7 দিনের ট্রায়াল। তার আগে আমাকে কোর্স শুরু করতে দিচ্ছে না। আচ্ছা তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে করো, ইমেল করো, আমি দেখি চেক করে দেখি যে তুমি ওই ইমেল দিয়ে অ্যাক্টিভেট করছো কিনা। তুমি কি পিএসটিউ ইমেল দিয়ে অ্যাক্টিভেট করছো? জি স্যার। আচ্ছা দেখি আগে, ইনভাইটেশন না গেলে যদি হয় তাহলে এই প্রবলেম হতে পারে। তুমি তাহলে তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে মেল করো আর কি, তোমার ইমেল থেকে আমাকে মেল করো তাহলে হবে। স্যার আমার কোর্সে এটা ভেরিফাই হইতেছে না। ভেরিফাই তোমার আইডি কার্ড কি দিছো? এনআইডি কার্ডটা দিয়েছিলাম। এনআইডি কার্ড দিলে তো ভেরিফাই হয়ে যাওয়ার কথা। স্যার এমনি 2-3বার ট্রাই করছি, হয় নাই। তুমি কি দিয়ে ট্রাই করছো, ল্যাপটপ দিয়ে? না স্যার, মোবাইল দিয়ে। মোবাইল দিয়েই তো হওয়ার কথা ছিল, ল্যাপটপ দিয়ে প্রবলেম করে, মোবাইল দিয়ে তো সবচেয়ে বেশি সুবিধা আর কি। স্যার তোমার আমি ইমেলও দিছিলাম আপনাকে স্যার একটু হেল্প করার জন্য। কিন্তু তোমার এখন অ্যাক্টিভেট করতে হলে তো তোমাকেই লাগবে, কারণ তোমার ছবি তো আপলোড করতে হবে, মানে লাইভ ছবি তো ওরা নিবে। জি স্যার, মেবি ছবিতে সমস্যা হইতেছে স্যার। ছবি বুঝতে পারতেছে না এরকম? জি স্যার। কিন্তু এনআইডির ছবিটা একটু ভালোভাবে তুলো, মানে এনআইডির ফুল পিকচারটা তুলে তারপরে আপলোড করো, অথবা মানে ফোন দিয়ে আপলোড করতে হবে আর কি। জি স্যার, ওনরা নিজের লাইভে আরেকটা ইস্যু, তুমি কোন ইন্টারনেট ব্যবহার করো? ওয়াইফাই না তোমার হচ্ছে মোবাইল ইন্টারনেট দিয়ে করতে গেছিলা? স্যার ওয়াইফাই দিয়ে। না ওয়াইফাই না, তুমি মোবাইল ইন্টারনেট অ্যাক্টিভেট করে করো। স্যার একটু 2বার মেবি করা যাবে, তারপর তার করা যাইতে পারবে, হবে না মেবি। না না, এটা অনেকবার ট্রাই করা যাবে। আচ্ছা স্যার দেখি। তুমি ওয়াইফাই অফ করে দিয়ে তুমি মোবাইল ইন্টারনেট দিয়ে অ্যাক্টিভ করো, এবং যাদের এই প্রবলেম আছে তারা পিসি তেও ওয়াইফাই অফ করে দিয়ে মোবাইল ইন্টারনেট দিয়ে করেন। কারণ আমি বরিশাল থেকে করতে যে আমার ওয়াইফাই দিয়ে হয়নি, পরে আমি মোবাইল গ্রামীণ ফোনে ইন্টারনেট দিয়ে করছি আর কি। আচ্ছা স্যার দেখি তাহলে করে। কোর্সের প্রবলেম কার, নিশাতের? স্যার আমার প্রবলেম আছে। জি স্যার আমার। আচ্ছা দেখে নি। তোমাদের অন্য কোন স্যার ক্লাস নিচ্ছে না? কোন কোন স্যার ক্লাস নিচ্ছে? স্যার এর পরে আমাদের আর কোনো ক্লাস হয়নি। প্রোগ্রামিংও হয়নি? সাইদ স্যার একদিন দিছে, সাইদ স্যার একদিন ক্লাস নিছে, তারপরে আর নেইনি। এটা ঈদের আগে আর ছিল। এর আগের দিন এই যে ফিজিক্স স্যার একটা পিডিএফ দিছে, তাছাড়া আর কিছুই হয় নাই। ওকে, মাহবুব স্যার ক্লাস নেয় না তোমাদের? মাহবুব স্যারকে ফোন দিছিলাম, মাহবুব স্যার বলছে যে সাইদ স্যার তো বাইরে চলে যাবে, এই কারণে সাইদ স্যার আগে ক্লাসগুলো শেষ করে নি, তারপরে মাহবুব স্যার শুরু আচ্ছা, করবে। এখানে নিশাত তাসনিম তোমার আইডি দেখতে পাচ্ছ? এটা তো ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। ইনঅ্যাক্টিভ লেখা।
ইনঅ্যাক্টিভ মানে তুমি করনি, রেজিস্ট্রেশন করছো, জি স্যার, আমারটা তো আইডি ভেরিফাইও করা হয়েছে। তাহলে ইনঅ্যাক্টিভ কেন? তুমি কোর্স কয়টা করছো? স্যার 2টা করছি, আরেকটা করতে নিয়েছিলাম তখনই আমারটা এটা শুরু করতেছে। ইনভাইটেশন দিচ্ছি, কন্ট্রাক্ট এনরোলমেন্ট, সবই তো ঠিক আছে, তাহলে ইনঅ্যাক্টিভ কেন? তোমার ইউজার আইডি পাসওয়ার্ড কি? তোমার পাসওয়ার্ডটা কি বলো তো, ভাই আমাকে ইমেল করো পাসওয়ার্ডটা। স্যার এই যে ইমেইলের পাসওয়ার্ডটা, না না, এই যে এই কোর্সেরাতে, কোর্সেরার পাসওয়ার্ড কি? আমাকে ইমেল করো। করছো নাকি? স্যার দিচ্ছি। অথবা এই যে ইসে মেসেজ দিলে তো হয়, আমি পেয়ে যাব। তুমি জুমে মেসেজ দিলেও তো হয়। আর কারো কোনো ইস্যু আছে? স্যার আমার কি প্রবলেম বলো? স্যার আমার তো এনআইডি নাই, কোর্স কমপ্লিট করছি কিন্তু ভেরিফাই করব কিভাবে? কোনো আইডি কার্ডই নাই তোমার? পাসপোর্ট? না, কোনো আইডি কার্ডই নেই। আচ্ছা ওয়েট করো, যে ক্যাম্পাস খুললে যদি তোমার পাওয়া যায় তখন করা যাবে আর কি। তোমাদের তো ক্যাম্পাস থেকে আইডি কার্ড দেয়নি? না, দেয়নি। আচ্ছা ক্যাম্পাস খুললে তো আইডি কার্ড দিবে আর কি, তাছাড়া তো আর কিছু করার নাই। কোর্সগুলো শুধু করে রাখছি। কোর্সগুলো হবে না? কমপ্লিট করে, হ্যাঁ ওইটাতেই হবে। স্যার কমপ্লিট করে রাখছি। আচ্ছা ওইটা করলেই হবে। কই তোমার আইডি কাজ করো, তুমি আমাকে ইমেল করো, আর তোমার পাসওয়ার্ড ইমেল করো, পরে আমি দেখে নিব না আর কি, তারপরে জানাবো না। ঠিক আছে, আর কারো কোনো ইস্যু আছে? স্যার আমার একটা ইস্যু আছে বলো। স্যার। আমার যে কোর্সের ওইটা কোর্সটা করতে স্যার একটু টাইম লেগে গেছে, এই জন্য কিছু কিছু অ্যাসাইনমেন্ট আছে যে ডিউ শেষ হয়ে গেছে, যে 24 ডিউ আগস্টের তুমি 24 রিসেট করো নাই? রিসেট করা যায় তো? স্যার রিসেট হয় না, প্রবলেম আসে, মানে সামথিং রং। এই রিসেট হয় তো? আমারটা Reset হয় না, হয় তো। অনেকবার চেষ্টা আমি করছি। কেমন বললাম রিসেট? রিসেট হয়, হ্যাঁ, reset হয়। রিসেট হয় তো, ক্লিক করলে হয়ে যায় সাথে সাথে। আমি অনেকবার করছি স্যার, কিন্তু হইতেছে না। তোমার আইডি কি? তোমার আইডি পাসওয়ার্ড আমাকে ইমেল করো, কোর্সের আর আইডি পাসওয়ার্ড ইমেল করো, আমি দেখবো না পরে আর কি। ঠিক আছে, তারপরে আমাকে ইমেল করো। এই নিশাত কিন্তু তুমি কি পাসওয়ার্ড কি ওইটাই পাসওয়ার্ড যেটা আমাকে ইমেল করতেছো? হ্যালো? জি স্যার। কিন্তু এই পাসওয়ার্ড কাজ করে না। আমি তো মানে ট্রাই করলাম কয়েকবার। আচ্ছা দেখি পরে ট্রাই করতেছি আর কি। আচ্ছা যাদের এই যে কোর্সটা রিলেটেড ইস্যু আছে তারা আমাকে ইমেল করো, ইমেলে প্রবলেম গুলো জানাও। ঠিক আছে, আর তোমরা এই যে এইখানে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও। তোমাদের তো এখানে মনে অ্যাটেন্ডেন্স আছে, যে লিংকে যে গুগল শিটে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিও। ঠিক আছে। আচ্ছা নেক্সট আমি বলে দিব না আবার কপি ক্লাস নিব আর কি, ফটোশপের উপরে যতটুকু ক্লাস নেই বলে দিব না আর কি। আর ফটোশপ কি তোমাদের সফটওয়্যার আছে? জি স্যার। জি স্যার। তাহলে ওটা ইনস্টল করে রাখো, তাহলে আমি বলে দিব না আর কি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই কোর্সেরা যতদিন স্যার ফ্রি আছে, আমি যদি স্যার বিভিন্ন কোর্স যদি যেগুলো ফ্রি আছে ওগুলো এনরোল করে রাখি, পরে কি স্যার এই ফ্রি পিরিয়ডটা দেওয়ার পর আমি ওগুলো ব্যবহার করতে পারবো ফ্রিতে? না না, এটাও সেপ্টেম্বর পর্যন্ত।
ও, সেপ্টেম্বর পর্যন্ত আচ্ছা তুমি এটার ভিতরে কমপ্লিট করতে পারবা, পরে আর এগুলো পাবা না। আচ্ছা স্যার। ঠিক আছে? তবে স্যার তোমাদের এই যে প্রোগ্রামিং এর কোর্স করতে বলছিলাম, এগুলো কতজন কমপ্লিট করছো? জি স্যার কমপ্লিট করছি। জি স্যার করছে ওই তোমরা যে কোনোটাই। কোর্সটা কমপ্লিট করছো, এটার নাম কি ছিল? সি ফর এভরিওয়ান। ফর এভরিওয়ান। আর টেকনিক্যাল সাপোর্ট ফান্ডামেন্টাল। আরেকটা কোর্স আমি তোমাদের বলতেছি, যারা মানে মানে যাদের মনে করো যে টেকনিক্যাল আরেকটা কোর্স আছে, দেখো কম্পিউটার প্রোগ্রামিং ফান্ডামেন্টাল। ঠিক আছে? এই কোর্সটা যারা ইন্টারেস্টেড আছে এটাও করতে পারো। প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, এটা করছো কেউ? এই কোর্সটা করছো? দেখো তো তোমাদের সির সাথে রিলেটেড এই কোর্সটা করছো নাকি কেউ? না স্যার ওটা করিনি। এই কোর্সটা তাহলে মানে করলে তোমাদের জন্য লাভ হবে আর কি। কম্পিউটার মানে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, ঠিক আছে, ডিউক ইউনিভার্সিটি। যারা মানে এটা করতে পারলে তোমাদের জন্য লাভ হবে, যেহেতু এখন তো কাজের তোমাদের প্রোগ্রামিং এর প্রেশার নাই বা কিছু নাই। তোমরা এখানে যে কয়টা জিনিস খুব ভালো ব্যাখ্যা করা আছে, একটা হচ্ছে অ্যালগরিদম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট আর প্রবলেম সলভিং, এই কয়টা জিনিস বেশি প্রয়োজন আর কি। একটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, আর সি প্রোগ্রামিং তো তোমরা মোটামুটি শিখে গেছো, এটা তাড়াতাড়ি শেষ করতে পারবা। ঠিক আছে? এটা একটু তোমরা কমপ্লিট করো আর কি। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আজ এটা সার্চ দিলে আজকে এনরোলমেন্ট করে ফেলো আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা। আদাব স্যার।